কয়েকদিন আগে আপনারা আমাদের চ্যানেলের রেডমি K30 আলট্রা এর একটি প্রাথমিক ভিডিও দেখেছেন, যেখানে ফোনটির ডিজাইন, ডিসপ্লে ও পারফরমেন্স নিয়ে আমার প্রাথমিক ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম আপনাদের কাছে। ফোনটি গত 15 থেকে 20 দিন ধরে আমি ব্যবহার করছি। আজকের ভিডিও জুড়ে ফোনটি নিয়ে আমার ইউজার এক্সপিরিয়েন্স সহ খুঁটিনাটি সকল বিষয় নিয়ে আলোচনা করব। এর পরেও যদি ডিভাইসটি নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্টে আপনারা প্রশ্ন করুন, আমি উত্তর দেব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। প্রথমে রেডমি K30 আলট্রা ফোনটির দামের বিষয়টা ক্লিয়ার করি। যেহেতু দেশে আনঅফিসিয়ালভাবে ফোনটি এসেছে, তাই দাম এক একজন সেলারের কাছে এক এক রকম। তবে আমাদেরকে যিনি প্রোডাক্টটি প্রোভাইড করেছেন, তিনি আমার দেখা সবচেয়ে কম দামে প্রোডাক্টটি সেল করছেন। আতিক ফয়সাল ভাইয়ের কাছে প্রোডাক্টটি পেয়ে যাবেন 30 থেকে 34 হাজার টাকার মাঝে এর বিভিন্ন ভার্সনগুলো। তবে ডিভাইসটি যেহেতু এখনও নতুন, তাই দাম আরও কমে যাবে। তাই দাম সম্পর্কে আপ টু ডেট থাকতে আমাদের সাথেই থাকুন। গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে প্রথম কমেন্টে। তো ভিডিও শুরু করা যাক। ফোনটি যখন হাতে নিলাম তখনই মনে হয়েছে প্রিমিয়াম ও সলিড বিল্ডের কোনো স্মার্টফোন হাতে এসেছে। 213 গ্রাম ওজনের ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন জাস্ট ওয়াও। হাতে ভালোভাবেই ফিট হয়ে আসছিল ডিভাইসটি। তবে এক হাতে ব্যবহার করার মতো ডিভাইস এটি না। ডিভাইসটি দেখতে সেম টু সেম K30 Pro এর মতোই। পিছনে গোলাকার ক্যামেরা মডিউল আমার কাছে ভালোই লেগেছে, আর গ্লসি ফিনিশটার কারণে ডিভাইসটার সৌন্দর্য আরও বেড়ে গিয়েছে। ওভারঅল ডিজাইনে প্রিমিয়াম একটা ভাব এসেছে রেডমি K30 আলট্রাতে। এখানে ডিভাইসটির ডিসপ্লেটা অনেক বড় একটা ডিল ব্রেকার এ বাজেটে। একদিকে 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, অন্যদিকে 120 হার্জ রিফ্রেশ রেট। এর সাথে নো নচ, নো কাটআউট, লাভলি ফুল ভিউ এক্সপিরিয়েন্স, যার রেজাল্ট ব্যবহার করার সময় পেয়েছি। এখানে অ্যানিমেশন স্পিড খুবই স্মুথ এবং খুব ফাস্ট। তবে এর আগে মিট অ্যান্ড আলট্রার রিভিউ করেছিলাম, সেই তুলনায় স্মুথনেসটা একটু কমই লাগবে। অ্যাপসগুলো খুব দ্রুত ওপেন হয়ে যায়। ইটস ফিল লাইক এ ফ্ল্যাগশিপ ডিভাইস। এখানে কালার অ্যাকুরেসি খুব ভালো লেগেছে। এছাড়াও ডিসপ্লেটির টাচ রেসপন্স খুবই ভালো লেগেছে। সবগুলো কালার খুব ভালোভাবেই ফুটে উঠেছে। ডিসপ্লেটির চারপাশে চিন ও বেজেল অনেক কম, এ কারণে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স অনেক ভালো পাবেন। ডিসপ্লেতে পেয়ে যাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা অসম্ভব রকম ফাস্ট পেয়েছি এ বাজেটে। জাস্ট টাচ অ্যান্ড আনলক দ্য ডিভাইস। খুবই কম সময় লাগছিল। ওভারঅল ডিজাইনে খুব প্রিমিয়াম। ডিসপ্লে বলবো এ বাজেটের মাঝে ডিল ব্রেকার। একদিকে অ্যামোলেড, অন্যদিকে হায়ার রিফ্রেশ রেট, এর পাশাপাশি ফুল ভিউ এক্সপিরিয়েন্স। সো বাজেটে ডিসপ্লেটা আসলেই ভালো লেগেছে। এখানে ফোনটির সাউন্ড কোয়ালিটি খুবই ভালো পেয়েছি। খুবই লাউড ও ক্লিয়ার সাউন্ড। স্টেরিও স্পিকার আছে, ফুল লাউডনেসেও সাউন্ড খুব ক্লিয়ার শোনা যাচ্ছিল। এছাড়াও ভয়েস কলে শব্দ খুব ক্লিয়ার পেয়েছি ডিভাইসটির মাধ্যমে। কথা বলা যাক ফোনটির সফটওয়্যার ও প্রসেসর নিয়ে। ফোনটিতে ইউআই হিসেবে পাচ্ছেন MIUI 12 বেসড অ্যান্ড্রয়েড 10। আর ডিভাইসটা চাইনিজ রমে এসেছে, যেখানে খুব সহজেই গুগল প্লে স্টোর ইনস্টল করা যায়। ফোনটির মাধ্যমে যে কোনো ব্যাংকিং অ্যাপস কিংবা লোকেশন বেসড যে অ্যাপসগুলো আছে সেগুলো চালাতে কোনো ধরনের সমস্যা পড়তে হয়নি। ফোনটি প্রথম যখন ওপেন করবেন তখন অনেক চাইনিজ ব্লটওয়্যার থাকবে, যা আনইনস্টল করে নেবেন। ব্যাকগ্রাউন্ডে অ্যাপসগুলো অ্যাগ্রেসিভভাবে কাট করে দিচ্ছিল। অ্যাপ ওপেনিং স্পিড খুবই ফাস্ট পেয়েছি। এই ডিভাইসটিতে ক্যামেরা টু এপিআই এনেবল করা আছে, সো পাচ্ছেন জি ক্যামের সাপোর্ট। যদিও মিডিয়াটেকের প্রসেসর হিসেবে জি ক্যাম পাওয়াটা একটু টাফ। এছাড়াও ডিআরএম লেভেল 1-এ আছে, তাই চাইলেই আপনি নেটফ্লিক্সে ফুল এইচডিতে স্ট্রিমিং করতে পারবেন। আর এখানে ব্যাটারি ব্যাকআপও খুব ভালো পেয়েছি। মিডিয়াটেকের প্রসেসর হলেও 7 থেকে 8 ঘন্টার মতো এসওটি, আর নর্মাল বা রেগুলার ইউজে একদিন আরামে চলে যাচ্ছিল। আর বক্সে যে চার্জারটি আছে সেটি দিয়ে ফুল চার্জ হতে এই ফোনটি 1 ঘন্টা 19 থেকে 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় নিচ্ছিল, যেটা অবশ্যই ভালো লেগেছে আমার কাছে। এখন প্রসেসরটা নিয়ে অনেকে জানতে চাচ্ছেন। এই ফোনটিতে মিডিয়াটেকের ডিমেনসিটি 1000+ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই প্রসেসরটির আন্তত বেঞ্চমার্ক স্কোরে এর আগে যে চেষ্টা করেছিলাম সেখানে আগের ভার্সন হওয়ায় স্কোর কম এসেছিল, কিন্তু অন্তত বেঞ্চমার্ক 8.4.6 ভার্সনে 4,79,000 স্কোর করে এই ডিভাইসটি, যেটা আরও বেশি হবে এর হায়ার ভেরিয়েন্টে। এটাকে স্কোরিংয়ের দিক থেকে তুলনা করা যায় স্ন্যাপড্রাগনের 865 অর্থাৎ ফ্ল্যাগশিপ প্রসেসরের কাছাকাছি। কিন্তু আসলে কি 865-এর মতো পুরোপুরি পারফরমেন্স পেয়েছি? আমার উত্তর হলো না। পারফরমেন্স বিবেচনায় রিয়েল লাইফ ইউজে আমি যদি ডিভাইসটিকে OnePlus 8 বা OnePlus 8 Pro এর সাথে তুলনা করি, তাহলে বলবো পারফরমেন্সে একটু ঘাটতি পাবেন। এখানে একদিকে MIUI 12 এখনো অপটিমাইজ না, এবং এই অপটিমাইজেশনের ঘাটতির কারণে পুরোপুরি ফ্ল্যাগশিপ পারফরমেন্সটা পাইনি। কোথাও যেন ঘাটতি ছিল।
বিশেষ করে অনেকগুলো শক্তিশালী অ্যাপস একসাথে ওপেন করে রাখলে ইউআইটা সামান্য ল্যাগই লাগছিল, যেটা খালি চোখে অবশ্য ম্যাটার করবে না, কিন্তু দাম বিবেচনায় দিস ওয়ান ইজ দ্য ট্রু ফ্ল্যাগশিপ কিলার। এই ট্যাবস থেকে অন্যান্য ট্যাবস খুবই দ্রুত ওপেন হচ্ছিল, কোনো ধরনের কোনো ইস্যু পাইনি। ফোনটির মাধ্যমে হেভি ইউজ ও জব্বর পারফরমেন্স পেয়েছি। সো ইটস আ কিলার ডিভাইস। গেমিংয়ে সবাই জিজ্ঞাসা করছিলেন ফোনটির মাধ্যমে কত এফপিএস এ পাবজি খেলা যায়। অনেকেই মনে করছিলেন যে 90 এফপিএস এ খেলা যায়। আপনারা এখানে একটু হতাশ হবেন। আমি জিএফএক্স টুলের মাধ্যমে বুস্টিং করেও 60 এফপিএস এর বেশি পাইনি। এখানে পাবজিতে সর্বোচ্চ এইচডি আলট্রা সেটিংসে খেলা যায়। তবে একটি মজার বিষয় হচ্ছে কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ পাইনি। আর পারফরমেন্সও পেয়েছি খুবই স্মুথ। এখানে বিশেষ করে গ্রাফিক্সের প্রশংসা করতেই হয়। অসাধারণ চমৎকার গ্রাফিক্স, যেটা আমাকে এর আগে আসুস ROG 3 তে অবাক করেছিল। সো গেমাররা চোখ বন্ধ করে ডিভাইসটা নিয়ে নিতে পারেন। এই ফোনটির মাধ্যমে 30 মিনিটের স্ট্রেস টেস্টে 41 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হিট হচ্ছিল, যেটা খুবই স্বাভাবিক। সো বলা যায় এখানে হিটিং ইস্যু নেই। এখন আসবো ক্যামেরা নিয়ে, যেখানে প্রথম ভিডিওটিতে আমি বলেছিলাম দাম অনুযায়ী ভালো পাইনি। বাট ওয়েট, এর আপডেটে কিন্তু ডে-লাইটের চমৎকার ক্যামেরা পারফরমেন্স নিয়ে এসেছে ডিভাইসটি, যেখানে প্রতিটি ছবিতেই পর্যাপ্ত এক্সপোজার কন্ট্রোল করে ডিটেলস ধরে রাখতে সক্ষম হয়েছে এই ডিভাইসটি। এছাড়াও হাইলাইট ডিটেলস ও শ্যাডো ডিটেলস একটা ক্লিয়ার রেজাল্ট দিচ্ছিল। সত্য কথা বলতে কালার টোন পেয়েছি ন্যাচারাল। এছাড়াও ডাইনামিক রেঞ্জের কথা বললে ডে লাইটে এ বাজেটে অন্য সব ডিভাইসকে ছাড়িয়ে যাবে K30 আলট্রা। এরপর আমি পোর্ট্রেট মোডের ছবিগুলোতে ফ্যান হয়ে গিয়েছি। এ বাজেটে একটা ফোনে আমরা যেমন পোর্ট্রেট আশা করছিলাম, এর থেকেও ভালো রেজাল্ট দিচ্ছিল এই ডিভাইসটি। পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন যেমন পারফেক্ট লেগেছে, তেমনি ছবিগুলোতেও ডিটেলস ভালো পেয়েছি। এবার আসবো ওয়াইড অ্যাঙ্গেলে। এখানে ওয়াইড অ্যাঙ্গেলে ডে লাইটে চমৎকার রেজাল্ট দিচ্ছিল। ছবিগুলোতে ভালো ডিটেলস আছে এবং ছবিগুলো সবারই ভালো লাগবে। আর ম্যাক্রো ছবি ওয়ান অফ দ্য বেস্ট এই বাজেটে। তাহলে ক্যামেরা তো ভালোই, তাই না? ওয়েট, এখানেই সমস্যাটা হচ্ছে রাতে। রাতের ক্যামেরা নিয়ে আমি খুবই হতাশ। প্রচণ্ড নয়েজ, জোর করে আলো দিতে গিয়ে এক্সপোজার কন্ট্রোল হারিয়ে ফেলা, ছবিগুলোতে স্মুথনেস, শাটার একটু স্লো। এই কারণে রাতের ছবিগুলো খুব একটা জাতের আসেনি। আশা করছি আপডেটের মাধ্যমে এটাকেও ঠিক করে দেবে। তবে এর নাইট মোডের ছবিগুলো আমার কাছে আসলেই ভালো লেগেছে। এছাড়াও রাতের ওয়াইড অ্যাঙ্গেলে মোটামুটি ডিসেন্ট ছবি পেয়েছি। কথা বলবো এই ফোনের সামনের ক্যামেরা নিয়ে। সামনের ক্যামেরাকে ঠিকঠাক বলবো। তবে আমার মনে হয় যারা এত টাকা দিয়ে মিডিয়াটেকের এই ডিভাইসটি কিনবেন, তারা অবশ্যই টেক সম্পর্কে ভালো জানেন। সো তাদের কাছে ন্যাচারাল ছবি একটু ভালো লাগবে। ভিডিওর কথা বললে 4K তে মোটামুটি ডিসেন্ট শট পেয়েছি। তবে ভালো শট পেয়েছি 1080p 30 fps এ, যেখানে কালারফুল ভিডিও বলবো এবং ইএস থাকা শটগুলো খুব স্টেবল পেয়েছি। সো ডিসপ্লে, ডিজাইন, ডিউরেবিলিটি, সফটওয়্যার, হার্ডওয়্যার, ব্যাটারি, ক্যামেরা সবগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। অর্থাৎ আমার ইউজার এক্সপিরিয়েন্স জানালাম। এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে এর আগের ভিডিওতে আলোচনা করা হয়েছিল। সো এখানে আর সময় নষ্ট করলাম না। এখন এই ফোনটি সম্পর্কে ওভারঅল আমার মতামত কি? ফোনটি সম্পর্কে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে, আপনি যদি গেমার হন, অর্থাৎ আপনার যদি খুব গেমস খেলতে ভালো লাগে, এছাড়াও আপনি যদি খুব ভালো একটা ডিসপ্লে চান, আপনি যদি ফ্ল্যাগশিপ কিলার কোনো ডিভাইস চান, তাহলে অবশ্যই Redmi K30 Ultra আপনার প্রথম পছন্দ হতে পারে। এখানে এক কথায় ডিসপ্লে ভালো পেয়েছি, ডিজাইনও ভালো পেয়েছি, সফটওয়্যার এবং প্রসেসর পারফরমেন্স ভালো পেয়েছি, ক্যামেরা ভালো পেয়েছি। তবে রাতের বেলায় একটু সমস্যা করছিল, আশা করছি এটা আপডেটে ঠিক হয়ে যাবে। এছাড়াও ব্যাটারিও খুব ভালো পেয়েছি। আর মিডিয়াটেকের প্রসেসর হিসেবে যে হিটিংয়ের ভয়টা ছিল, সেই হিটিংয়ের ভয়টাও এখানে নেই। সো আমার সাজেশন থাকবে যাদের বাজেট 30,000 টাকার আশেপাশে, তারা এই ডিভাইসটি নিয়ে নিতে পারেন চোখ বন্ধ করে। আপনাদের কাছে কেমন লাগলো Redmi K30 Ultra? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই ডিভাইসটি নিয়ে সামনে অন্য কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অনেকে হয়তোবা জিজ্ঞাসা করতে পারেন এই ডিভাইসটি ভালো লাগবে নাকি F2 Pro ভালো লাগবে, মানে K30 Pro? এখানে আমি একটু কনফিউজড। কারণ আমার কাছে 120 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লেটা একটু ভালো লাগে। তবে আমি যদি পারফরম্যান্স ম্যাটার করে, পারফরম্যান্স নিয়ে যদি বলতে চাই যে পারফরম্যান্স কোনটায় ভালো হবে, তাহলে আমার কাছে স্টিল নাও K30 Pro অর্থাৎ Poco F2 Pro বেশি ভালো লেগেছে। এটা আমার মতামত। আপনারা কি মতামত জানাবেন সেটা কমেন্টে জানান। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।